বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রবেশ করার মতো সেই সাহসটা আমার হচ্ছে না। কারণ সাহস হবেই বা কী করে? কারণ আমার নিজের মামাতো বোনের সাথে আমার বিয়ে হয়েছে, তাও আবার তার অমতে। আমার সুন্দরী মামাতো বোন সবসময় একটু অহংকারী, আমাকে দু চোখে দেখতেই পারে না। আর তার সাথে আমাকে বিয়ে দিয়েছে, বিষয়টা কি অন্যরকম লাগে না? কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না। যাই হোক, শুরু থেকে আপনাদেরকে সব কিছু খুলে বলি, না হলে তো আপনারা আবার বুঝবেন না। মামা ঢাকায় পাঠিয়েছে আমাকে একটা কাগজ জমা দেওয়ার জন্য ব্যাংকে। তাই ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংকে কাগজটা জমা দিয়ে বাসায় এসে দেখি পুরো বাসা সাজানো। আমাকে দেখে মামা আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, তোকে অনেকবার কল করেছিলাম, ফোন তো ধরছিলি না। কি হয়েছে তোর? আবার ফোন ধরছিলি না কেন? যাওয়ার সময় চার্জারটা নিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য ফোনটা অফ হয়ে যায়। আর ফোন চার্জ দিয়ে নাই, তার জন্য। তাড়াতাড়ি আয়, বাড়ির কাজে হাত লাগাতে হবে, অনেক কিছু সাজাতে হবে। তুই ছাড়া আর কেউ নেই আমার এখানে এগুলো করার মতো। তোর মামি তো সে সকাল থেকে কাজে লেগে গিয়েছে। মামার কথার উত্তরে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। কারণ আমার সামনে সব কিছু সাজাচ্ছে, কিন্তু তার কারণটা আমি বুঝতে পারছি না। মামার উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, বাড়িটা এভাবে সাজাচ্ছ কেন? কিছুই তো বুঝে উঠতে পারছি না, তার কারণ কি? আরে তুই জানিস না, মনে হয় আমাদের নীলার সাথে তো একটা ছেলের বিয়ে ঠিক হয়েছে। নীলা ছেলেটাকে নাকি পছন্দ করে। ওর পছন্দ অনুযায়ী ছেলেটার সাথে আমরা বিয়ে দিচ্ছি। তোকে তো কল করেছিলাম, কিন্তু তুই তো ফোনটা বন্ধ রেখেছিস। তোকে অনেক আগে চলে আসতে বললাম আমি। বাসায় অনেক কাজ আছে। যা বাবা একটু ভিতরে গিয়ে হাতটা লাগা। মামার মুখে এমন কথা শোনার পর আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। যা আমি কানে শোনা মাত্রই আমার যেন বুকটা কেঁপে উঠল। নীলা আপু আমার থেকে 3 বছরের সিনিয়র, কিন্তু আমি ওনাকে সেই ছোট থেকে ভালোবাসি। কিন্তু ভয়ে বলতে পারিনি, কারণ উনি আমাকে পছন্দই করে না। কারণ আমি নাকি দেখতে খ্যাত, এবং আমি নাকি ওনার যোগ্য না। তাই কখনো ওনার সামনে যাইনি, দূর থেকে ওনাকে ভালোবেসেছি। এমন কথা শোনা মাত্রই আমার বুকটা কেঁপে উঠল। বুকের ভিতরটা কেমন জানি না দুকদুক দুকদুক শব্দ করতে লাগলো। মনে হয় কোনো একটা পাহাড় আমার বুকের উপর ভেঙে পড়ছে। আমি আবির। আমার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। আমি ছোট থেকে আমার মামামির কাছে বড় হয়েছি। আমি মাস্টারটা কমপ্লিট করতে পারিনি, তার আগে আমাকে মামা তার কাজে নিয়ে গিয়েছে। আমি সব কিছু মেনে নিয়ে শুধু এইটুকু ভাবতাম, একদিন না একদিন আমি নীলাকে আমার ভালোবাসার কথাটা বলবো। কিন্তু আজকে সব শেষ হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়ছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমেনা, কোথায় গেলে তুমি? এখানে যে কাজগুলো তোমাকে দিয়েছি ওগুলো তুমি সম্পূর্ণ করেছো নাকি? আর নীলামাও কোথাও গিয়েছে? তোমার ওসব নিয়ে চিন্তা করতে হবে না। নীলা এখন রেডি হচ্ছে, ওর বান্ধবীরা ওকে রেডি করাচ্ছে। আর হ্যাঁ, তোমার ভাগ্নি এসেছে নাকি? ওকে বলে দাও যে কাজ করার জন্য বাকি কাজগুলো আমি রেখেছি। ছেলেটা চলে এলে সমস্যা নেই, কাজগুলো গুছিয়ে রাখবে। তুমি এদিকটা সামলাও। মনমরা হয়ে আমি বসে রইলাম। তখনই পেছন থেকে কিসে যেন একটা শব্দ কানে ভেসে উঠল। পেছন ফিরে তাকিয়ে দেখি আমার বন্ধু রাহাত, ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছে। আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে বলে ওঠে, জানি তোর মনটা ভীষণ খারাপ। হঠাৎ করে এমন একটা কথা শুনলে যে কারো খারাপ লাগবে, এটা স্বাভাবিক। না রে, এটা আমার নিয়তি। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, নিজের শখ বলতে কিছুই পায়নি। নিজের ভালোবাসার মানুষ বলতে কেউ নেই। সবাই আপন বললেও কেউ পৃথিবীতে আপন হয় না। জানি তুই অন্তর থেকে কষ্ট পেয়েছিস। আশা করি, আমি এতটুকু বিশ্বাস করি, তুই যাকে ভালোবাসিস, যাকে তুই চাস, আল্লাপাক অবশ্যই তোর সাথে এমন একজন কারো মিলিয়ে দিয়েছে যার সাথে তুই সারা জীবন হ্যাপি থাকতে পারবে। জানি না ওপরালার এ কেমন নীলা, আল্লাহ পাক আমার জন্য কি রেখেছে জানি না। কষ্ট পাচ্ছি, কিন্তু কি করব? কষ্ট পেলে আমার যে কিছু করার নেই, কারণ আমি এতিম। আমার মা বাবা নেই, আমি আছি অন্যের আশ্রয়ে। বন্ধু, এভাবে কথা বলিস না। তোর কথা শুনলে খুব খারাপ লাগে আমার। তুই আমার একমাত্র বন্ধু। তুই এভাবে কষ্ট পেলে আমার যে খারাপ লাগবে। চোখ দুটো মুছে ফেল। রাহাত আমার খুব ভালো একটা বন্ধু, ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যে বলতে হয়। যা হওয়ার তা হয়ে গেছে।
এসব নিয়ে ভেবে লাভ নেই। চল, বাকি কাজগুলো আমরা দুজন করে শেষ করে দিয়ে এখানে প্যান্ডেলের কাজগুলো বাকি আছে। কিছুক্ষণ পর বরযাত্রী আসতে পারে। কোন এসেছে বসে আছে বরের জন্য, এখনো বর আসছে না, আমি বসেই আছি। কি ব্যাপার? আমি বরযাত্রীকে কল করছি, কিন্তু তাদের ফোন বন্ধ কেন? কোনো কিছুই তো বুঝতে পারছি না। আমি না, তুমি একটা ফোন দিয়ে দেখো তো, তোমার ফোন ধরছে না কেন? আমিও তো কিছু বুঝতে পারছি না, হয়েছেটা কি? ফোন ধরছো না কেন তা তো বুঝতে পারছি না। এত সময় তো লাগার কথা না, তাহলে দেরি হচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। আমি এক পাশে দাঁড়িয়ে আছি, তখনই দেখলাম মামা আমার কাছে এসে চোখের মধ্যে কেমন জানি না চিন্তার ভাঁজ। আমার কাছে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, বাবা, তোর কাছে কখনো কিছু চাইনি। ছোটবেলা থেকে তোকে আদর যত্নে বড় করেছি। তোর মা মারা যাওয়ার পর আমি তোকে এখানে নিয়ে এসেছি। এখানে তোকে আমি মানুষ করেছি, পড়ালেখা শিখিয়েছি। তুই আমার একটা কথা রাখবি? আমার কথা দে, তুই আমাকে না করতে পারবি না। এটা আমার মান সম্মানের উপরে লেগেছে বাবা। মামা আপনি এইভাবে কেন বলছেন? আপনি আমাকে বলুন, আমি আপনার যে কোনো কথা শুনতে রাজি আছি। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি এইভাবে বলবেন না আমাকে, প্লিজ। আপনি আমাকে ছোট থেকে মানুষ করেছেন। আমি জানি আপনার আমার উপর অনেকগুলো ঋণ আছে, পরিশোধ করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। নীলার বিয়েটা যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছি, সেই ছেলেটা হচ্ছে আমার শত্রুর ছেলে। তা আমি জানতাম না তারা আমার মেয়েটাকে শুধু এভাবে ফাঁসিয়েছে। কখন আমি বুঝতে পারিনি আমার মেয়েটার সাথে বিয়ে ঠিক করা আমার এই মান সম্মান সব কিছু করার জন্য এই পরিকল্পনা করেছে। হ্যাঁ, তাই তো আজকে তারা আসবে না। হ্যাঁ, তারা চায় আমি যেন সমাজের মধ্যে কলঙ্কিত হই। তার জন্য তারা এমন একটা ব্যবস্থা করেছে। তুমি আমাকে এই বিপদের হাত থেকে উদ্ধার কর বাবা। মনে মনে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে লাগলাম, কারণ আমি এতটা খুশি হয়েছি যে আমার মতো খুশি হয়তো বা পৃথিবীতে আর কেউ হয়নি। নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পাবো, এর থেকে খুশি আর কি হতে পারে। আমি মাথা নিচু করে রইলাম। তখন আবারও আমার উদ্দেশ্যে মামা বলতে লাগলো, তুমি যদি না বলো তাহলে এই সমাজের মধ্যে আমাকে আত্মহত্যা করে মরে যেতে হবে। তাছাড়া আবার কোনো উপায় নেই। হ্যাঁ, তুমি আমাকে উদ্ধার কর বাবা। ছি ছি মামা, আপনি এসব কি বলছেন? আপনার এইসব বলা একদমই উচিত না। আমি কি একবারও বলেছি যে আমি আপনার কথা রাখবো না? দেখতে দেখতে বিয়ের কাজটাও সম্পন্ন হয়ে যায়। আমি ছাদে দাঁড়িয়ে আছি, তখনই আমার পেছন থেকে কেউ ডাক দেয়। পেছন ঘুরে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে রাহাত। আমার উদ্দেশ্যে হেসে বলে ওঠে, বন্ধু, তুই অবশেষে তোর সিনিয়র বউকে পেয়ে গিয়েছিস। দেখ তুই কত লাকি। আল্লাপাক অবশ্যই তোর উপর রহম করেছে, তার জন্যই এমনটা হয়েছে। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তোর ভাগ্যে এমনটা আল্লাপাক লিখে রাখবেন। ধৈর্য ছিল আমার, তাই হয়তো বা আল্লাহ পাক আমার জন্য ভালো কিছু রেখেছে। আর বন্ধু, হ্যাঁ, নিজেকে কিন্তু তোর বাসর রাত, এই বাসর রাতে যদি বেলটা না মারতে পারিস তাহলে কিন্তু সারা জীবন বইয়ের কথায় তোকে শুনতে হবে। তার থেকে বড় কথা, তোর মামাতো বোন কিন্তু হেব্বি সুন্দরী। ওর মতো সুন্দরী মেয়ে আমাদের পুরো ভার্সিটিতে নেই। তাহলে চিন্তা কর, এত সুন্দরী একটা মেয়ের জামাই হচ্ছে আমি, তাই একটু হিসাব করে কথা বলবি। এই তো বন্ধু, তুই তো পাল্টে গেলি। তোর মতো বন্ধু তো আর মনে হয় না। দুইটা আছে, তুই তো শালা শত্রু হয়ে গেলি এখন আমার। আমি আর রাহাত দুষ্টুমি করছি, তখন এই পেছন থেকে কেউ ডাক দেয়। পেছন ঘুরে তাকিয়ে দেখি মামি আমাদের উদ্দেশ্য করে বলে ওঠে, আরে বাবা আবির, তুমি এখানে ছাদে দাঁড়িয়ে কি করছো? যাও, তোমার নতুন বউ নিজে বাসর রাতে জন্য অপেক্ষা করছে, আর তুমি এখানে বসে গল্প করছো। যাও, নিজের রুমে যাও। রাহাতকে বিদায় জানিয়ে আমি রুমের সামনে দাঁড়িয়ে রইলাম। আর ভয়ে পাটা বাড়াচ্ছি না, কারণ কেমন জানি না মনের ভিতরে একটা শব্দ করছে। হাজারটা ভয় আর চিন্তা সব কিছু দূরে ফেলে দিয়ে আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে আমি দেখলাম যে নীলা বেনারসি সাজে বসে আছে খাটের ওপর। আমি কাছে যেতেই আমার উদ্দেশ্যে একটা কথা বলে ওঠে, এখানে দাঁড়িয়ে যে ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার রুমে প্রবেশ করার? নিজের হবস্ত্রীর মুখে এমন কথা শুনে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমি কখনো কল্পনা করতেও পারিনি যে
নীলা আমার সাথে এমন ব্যবহার করবে। তখনই নীলা খাট থেকে উঠে এসে আমার কাছে এসে বলতে শুরু করলো, তোকে কে বলেছে আমাকে বিয়ে করার জন্য? এত কষ্ট করে বিয়েটা আমি ভেঙেছিলাম, আমি বিয়ে করতে চাইনি, আর তুই কিনা বেবিটা নিজেই করেছিস। আমি একজনকে ভালোবাসি, আপু জোর করে তার ছেলের বন্ধুর সাথেই আমার বিয়েটা দিতে চেয়েছিল। নীলার মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপরটা অনেক জোরেই মেরেছে, গালের এক পাশ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে বিষয়টা এত দূর গড়িয়ে যাবে। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, আমি জানি আপনারা আপনাদের স্বার্থের জন্য আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন। আজকে আপনার বাবা তার স্বার্থের জন্য আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে। চুপ কর, আমার সামনে ন্যাকামো কথা একদম বলবি না। আমি এগুলো একদম পছন্দ করি না। তোর মুখ থেকে কোনো কথাই শুনতে আমি চাই না। আমি আপনাকে ইচ্ছাকৃতভাবে বিয়ে করতে চাইনি। আমাকে জোর করে মামা বলেছে আপনার সাথে বিয়ে করার জন্য। চুপ কর ছোট লোক, একটা কথা বলবি না। ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার শখ, তোর স্বপ্ন আমি খুঁচিয়ে দেব। তোর মতো আনস্মার্ট একটা খ্যাত আমার স্বামী হিসেবে এটা আমি ভাবতেও ঘৃণা লাগে রে। নিজের বউয়ের মুখে এমন জঘন্য কথা আর নিজের নামে এত অপমানজনক কথাগুলো যেন গায়ের কাঁটার মতো বিঁধতে শুরু করলো। আর এই কথাগুলো যে কোনো পুরুষেরই বিঁধবে। স্ত্রীর মুখে এমন কথা পুরুষের জন্য মরার মতো। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, নীল আপু, আপনি প্লিজ এমন রাগ করবেন না, আপনি চিন্তা করবেন না। আমি কখনো আপনার কাছে এসে স্বামীর অধিকার চাইবো না, আর আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি। আর হ্যাঁ, তুই আমার কখনো কাছে আসার চেষ্টা করবি না। নিজের স্বামীর অধিকার আমার কাছে এসে দেখাতে পারবি না। আমি চুপ করে রইলাম। তখন নীলা আমার উদ্দেশ্যে বলে ওঠে, তুই আমার থেকে জুনিয়র। সমস্যা নেই, আমি সবার সামনেও আপনাকে আপু বলে ডাকবো। কখনো স্বামীর অধিকার আমি দেখাতে আসবো না। না, একদম না। তুই কখনো আমার বাবা মায়ের সামনে আমাকে আপু বা আপনি বলে ডাকবি না, বুঝতে পেরেছিস? আমি মাথা নিচু করে রইলাম, কিছু বললাম না। খাট থেকে একটা বালিশ আমাকে ছুঁড়ে মারলো আর সোফায় ঘুমাতে বলল। নীলা অন্য পাশে ঘুমিয়ে পড়লো। আমি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ওখান থেকে ছাদে চলে আসলাম। ঘুটঘুটে অন্ধকারে সবাই ঘুমিয়ে আছে, শুধু কানে বাজতেছে ঝিঝি পোকার ডাক। নিজের অজান্তে চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে। আজকে ভেবেছিলাম পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি হব, কারণ এই দিনটা যে প্রত্যেকটা পুরুষের জন্য সব থেকে সুখের দিন হয়। এক বুক বেদনা নিয়ে দাঁড়িয়ে আছি ছাদের ওপর। আর মনে মনে ভাবছি, মা বাবাবিহীন পৃথিবীটা কতটা অসহায় তা একজন এতিম ছেলেই বুঝতে পারে। আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে নিজের সন্তানের এভাবে কষ্টে থাকতে দেখতে পারতো না। নিজের সন্তানের কষ্ট বুঝতে পারতো। আমার তো কেউ নেই, আমি কাকে কষ্ট বোঝাবো? আমার এই মনের কষ্টটা কার কাছে বলবো যে আমার জীবনে অনেক কষ্ট, আমি আর বাঁচতে চাই না। তুমি কি ছেলেটার সাথে হুট করে মেয়েটার বিয়ে দেওয়া কি একদমই উচিত হয়েছে? আমার তো মনে হয় না এটা একদমই উচিত হয়েছে। আমি জানি তুমি তোমার বন্ধুর সাথে বিয়ে ঠিক করনি, তুমি ওই ছেলের সাথে বিয়েটা ঠিক করেছে। ও তোমার বোনের ছেলের সাথে, আমি ভালো করে জানি। এটা পুরোটা অভিনয় ছিল। তুমি একদম ঠিক বলেছ, কিন্তু এখানে একটা কারণ আছে। সেটা হচ্ছে আমাদের মেয়েটা একটু অহংকারী, আর যদি একটা মেয়ে আর আমাদের মেয়েটাকে বিয়ে করতে পারবে। আমার এই বোনের ছেলেটা আবির খুবই ভালো একটা ছেলে, আমার সব কথাই শোনে। ওর মতো ছেলে আর দুইটা হয় না। ওকে আমি ছোট থেকে মানুষ করেছি, আমি জানি ও কেমন। তোমার মেয়ে তো ওকে দেখতেই পারে না, শুধু অপমান করে। ওর সাথে ওর কখনো বনে না, আর তুমি ওর সাথে ওকে বিয়ে দিয়েছো। আল্লাহ জানি ওরা কিভাবে সংসার করবে। চিন্তা করবে না মমতা, সব ঠিক হয়ে যাবে। তুমি ভুলে গিয়েছো, যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তুমি আমাকে পছন্দ করোনি, তুমি আমাকে বিয়ে করবে না। পরে তোমার বাবা জোর করে বিয়ে দিয়েছে। বিয়ের 2 মাস তো তুমি আমার সাথে কথাই বলোনি। পরে তো ঠিকই আমার প্রেমে পড়েছো। এরপরে তো আমি চলে এসেছি, তারপরে অনেক কান্নাকাটি করেছো, আমার পিছু ছাড়ো নাই। বইরা খাটাস, এখন এই বয়সে তোমার ভীমরতি হয়েছে, এগুলো এখন বলতে লাগে? আমার লজ্জা লাগে না? এসব তুমি বলছো কেন শয়তানটা? তুমি আমার সেই মমতাই রয়ে যাবে, যাকে আমি আজ থেকে 30 বছর আগে দেখেছি। সেই মমতা সবসময় থাকবে আমার কাছে কিশোরী হিসাবে। আমিও চাই
আমার মেয়েটা বুঝতে পারুক, ওকে আমরা যার সাথে বিয়ে দিয়েছি ছেলেটাও কত ভালো। আমার বোন মারা যাওয়ার আগে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিল আর বলেছিল তার ছেলেটাকে যেন আমি দেখে শুনে রাখি। আমার এই সম্পত্তির অর্ধেক অংশ আমার ভাগ্নের। আমি চেয়েছিলাম ওকে সব কিছু বুঝিয়ে দেব, কিন্তু তো কখনো নিতে চায়নি। ওর মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নেই। ও সব সময় আমাদের ভালো চেয়েছে। আবিরকে আমারও ভালো লাগে, ছেলেটা বেশ ভালো, নোংরা, ভদ্র। তোমার জন্য ছেলেটা গ্রাজুয়েট কমপ্লিট করতে পারেনি। তুমি অসুস্থ হয়ে পড়ার পরই তোমার ব্যবসার ও দেখাশোনা করেছে, তার জন্য ওর পরীক্ষা দেওয়া হয়নি। আমাদের মেয়েটা ওর থেকে মাত্র 3 বছরের বড়, কিন্তু দেখো ওর কত জ্ঞান, কত বুদ্ধি, সবসময় আমাদের কথা কিভাবে মেনে চলে। আর তোমার মেয়েটা, আরে এসব চিন্তা করো না তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ছাদ থেকে নেমে দেখি নীলা গুটি সুরি মেরে শুয়ে আছে। নীলাকে যেন ঘুমন্ত অবস্থায় পরীর মতো লাগছে। মনে হয় একটা বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে, ওর দিকে এক পলক তাকিয়ে আছে, যেন ওর মায়ায় আমি বন্দি হয়ে যাচ্ছি। এটা অদৃশ্য মায়া আমাকে বাধ্য করছে, ওর দিকে টানছে, যেন ওর মায়ায় আমি আকর্ষিত হই। হঠাৎ মনে পড়লো একটু আগের কথা। আমি এটা উপলব্ধি করার পর আমি বিছানাটা নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠতেই তখনই আমার চোখে পড়ে সামনের সোফার উপরে ঘুমিয়ে আছে আবির। বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ও সূর্যের আলো ওর মুখে পড়তেই ফর্সা মুখটা জলজল করে উঠল। প্রথমে এক মুহূর্তের জন্য আমি যেন কেমন একটা অনুভব করতে লাগলাম। এরপরে আবার মনে হলো গতকালের কথাটা। আমি রেগে ওয়াশরুমে চলে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠতে খেয়াল করলাম যে নীলা ওয়াশরুম থেকে বিড়াল নিয়ে বের হচ্ছে। ওর দিকে তাকাতে আমি যেন নতুন করে ক্রাশ খেলাম। ওকে যে অপরূপ সুন্দরী লাগছে বলে বোঝাতে পারবো না। এতটাই সুন্দর লাগছে যে আমার কাছে মনে হচ্ছে আমার সামনে একটা স্বয়ং পরী দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি, আর ওর সামনে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো চাটাই করছে। এক মুহূর্তের জন্য আমি ভুলে গিয়েছি গতকালকের কথাটা। আমি যেন একটা স্বপ্নের জগতে চলে গিয়েছি। মনে হয়েছে আমি যেন পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরেছি, নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরছে। তখনই আমার দরজার শব্দে ঘোর কাটে। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যাই। নীলা দরজাটা খুলে দেয়। তুমি যাও, আমি আসতেছি। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নীলা নিচে চলে গিয়েছে। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নাস্তার টেবিলে যাই। আমি আর নীলা পাশাপাশি বসি, আমরা দুজন নাস্তা করছি। তখনই আমাদের উদ্দেশ্যে মামা বলে ওঠে, আবির, তুমি হসপিটালে একটু দিয়ে আসো নীলাকে, কারণ ও এখান থেকে যেতে পারবে না। তুমি ওকে এখান থেকে দিয়ে আসবে। না আব্বু, ওর যাওয়া লাগবে না, আমি যেতে পারবো, সমস্যা নেই। আপনাদেরকে তো বলতে ভুলে গিয়েছি, নীলা একটা হসপিটালে পড়তেছে। ও বর্তমানে MBA করছে। তোর সামনে ফাইনাল পরীক্ষা, আর তার থেকে বড় কথা, এমন একটা যুবতী মেয়ে একা যাওয়া ঠিক না। আমি যা বলছি তাই হবে। আবির, তুমি ওকে ভার্সিটি দিয়ে আসবে আর নিয়ে এসো। আমি আর কিছু বললাম না, নীলাও কিছু বললো না, কারণ নীলা তার বাবাকে ভীষণ ভয় পায়, তাই চুপ করে রইল। এই ছেলের সাথে এখন আমাকে ভার্সিটি যেতে হবে? আমার বন্ধু বান্ধব দেখলে কি বলবে? ছি, ওকে এখন আমার সাথে করে নিয়ে যেতে হবে? কি একটা অবস্থা! ওর জামা কাপড়ের কি একটা অবস্থা! ভালো একটা সুন্দর স্মার্টও না। আমি বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দেখলাম নীলা একটা শাড়ি পরে নিচে নামছে। ওকে দেখতে যেন একদম নীলপরীর মতো লাগছে। আমি একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি, যেন চোখ ফেরাতেই পারছি না। অপরূপ সুন্দরী একটা মেয়ে। হয়তো আমার কপালে সেই সৌভাগ্যটা নেই যে ওর স্বামী হিসেবে আমি ওকে পাবো। এসব কথা ভাবতেই মনটা খারাপ হয়ে যায়। আমি গাড়িতে উঠে বসতেই নীলা পেছনের ছিটে গিয়ে বসে। তখনই নীলা আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই শোন, নিজেকে বেশি স্মার্ট ভাবিস না। তুই কি ভেবেছিস আমি বুঝতে পারি না? আমি সবই বুঝি। তুই আব্বুকে বলেছিস যে তুই আমাকে ভার্সিটিতে নিয়ে যাবি, তাই তো আব্বু এই কথা বলেছে, না হলে কখনো বলতো না। তুই কি ভেবেছিস তোর মতো খ্যাতের কাছে আমি শুধু এমনি এমনি যাচ্ছি? শুধুমাত্র আমার আব্বু বলেছে তার জন্যই আমি যেতে বাধ্য হচ্ছি। আসলে আমি এমনটা কিছু বলিনি, আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছেন। চুপ কর, তো সব কিছুই আমি বুঝি। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? চুপ করে রইলাম, একটা কথাও বললাম না, কারণ মনটা খারাপ হয়ে গেল ওর মুখে এমন কথা শুনে। কিছুক্ষণ পর নীলার ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। নীলা গাড়ি থেকে নামতে ওর বান্ধবীরাও ওর সামনে চলে আসে। এসে আমার উদ্দেশ্যে ওরা বলে ওঠে, কে রে নীলা? ছেলেটা কে? ওকে তো এর আগে কখনো দেখিনি।
আরে আমার ড্রাইভারও একটা খ্যাত। আচ্ছা ওইখান থেকে চল। তখনই দেখলাম নীলাকে একটা ছেলে জড়িয়ে ধরেছে। সেটা দেখার পর আমার পুরো শরীরটা যেন বিদ্যুতের মতো চমকে উঠেছে। আমার শরীরটা জ্বলে উঠলো দাউ দাউ করে। আমি জ্বলছি আগুনের মতো, কারণ নিজের ভালোবাসার মানুষকে অন্য কেউ যদি স্পর্শ করে তাহলে অন্য একজন পুরুষ কেমন ফিল হবে সেই একমাত্র জানে। অনেক চেষ্টা করলাম নিজেকে স্বাভাবিক করার জন্য, কিন্তু পারলাম না। তাই বাধ্য হয়ে ওখান থেকে আমি চলে গেলাম। একটা বাগানে এসে বসে রইলাম। তখনই দেখলাম হাতের ফোনটা বেজে উঠলো। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে, বেবি, তোমাকে আজ প্রায় 5 দিন পরে পেলাম। তোমার ফোন বন্ধ, কি হয়েছে? আরে তুমি জানো না আমার বাসায় কত বড় একটা সমস্যা হয়েছে। চলো তোমাকে সব কিছু খুলে বলি। আকাশকে সব কিছু খুলে বললাম। তখন আকাশ আমার হাতটা ধরে বলে ওঠে, আরে ওটা কোনো ব্যাপার না। তুমি তোমার ওই হাদারাম ফুফাতো ভাইকে বলবে তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। এরপরে আমরা বিয়ে করে ফেলবো। আমি তো চাই শুধু তোমার বাবার সব সম্পত্তির মালিক হতে। তোমার মতো মেয়ের আমায় কি করব? আমি তো চাই শুধু তোমার বাবার সম্পত্তি। আমার তো ভালোবাসার অনেক মানুষ আছে। মনে মনে কথাগুলো বলছি। ওকে আমি অনেক অপমান করেছি, ওকে বকেও দিয়েছি, কিন্তু ও বলেছে আমাকে ডিভোর্স দেবে। আর আমি চাই না ওর সাথে থাকতে, কারণ ও একটা আনস্মার্ট খ্যাত। আমাদের এক্সামের সময় হয়ে গিয়েছে। আজকে থেকে তো আমাদের এক্সাম, তাই না? কিরে বন্ধু, কি খবর? তোর তো দেখি এখন পাত্তাই পাওয়া যায় না। তোর তো নতুন বিয়ে হয়েছে। মন ভালো নেই, আমি নতুন বাগান বাড়িতে বসে আছি, ইচ্ছে হলে আসতে পারিস। তোর আবার কি হলো? দাঁড়া 1 মিনিট, আমি আসতেছি। কথাটা বলে কলটা কেটে দিয়ে এরপর কিছুক্ষণ পর নতুন বাড়ির কাছে গিয়ে দেখি আবির বসে আছে মন খারাপ করে। ওর কাছে যেতে দেখলাম ওর চোখ দুটো লাল হয়ে আছে। আমাকে দেখে জড়িয়ে ধরে। এরপর কান্না করতে করতে আবির বলে ওঠে, কাউকে যদি ভালোবাসাটা অপরাধ হয়, সে অপরাধটা মনে হয় আমি করেছি। নিজের জীবনটা দিয়ে মনে হয় অপরাধে আমাকে শাস্তিটা পেতে হবে। কী সব পাগলের মতো বলছিস? তুই কি হয়েছে? আর আমার জানা অনুযায়ী নীলা আপু তোকে মেরে নেওয়ার কথা, তাহলে তুই কেন কান্না করছিস? আসলে বিষয়টা আমাকে খুলে বল। তুই কখনো তোর ব্যক্তিগত বিষয়ে আমাকে বলিসনি। সত্যি করে বল, কি হয়েছে? আমাকে সব কিছু খুলে বল। রাহাতকে সব কিছু খুলে বললাম, সব কিছু। আচ্ছা বল বন্ধু, আমি কি করব? আমি ভালোভাবে চলতে পারি না, এটাই কি আমার অপরাধ? আমি ভালো কিছু পড়ে স্বাভাবিক মানুষের মতো একটু ভাব নিতে পারি না, একটু স্মার্টভাবে চলতে পারি না, ভালোভাবে কথা বলতে পারি না, এটাই কি আমার অপরাধ? আমি কি এটার যোগ্য? আমি কি সাধারণভাবে থাকি বলে কি আমি তার যোগ্য না? নাকি আমি তার বয়সের জুনিয়র বলে? আমার বন্ধু আবির একদম সহজ সরল একটা মানুষ। কখনো এমন সহজ সরল মানুষকে কষ্ট দিতে নেই। আমার বন্ধুকে আমি জানি কতটা ভালো। ওর মতো ছেলে পাওয়া খুবই মুশকিল। ও হয়তো ওর থেকে 3 বছরের ছোট, কিন্তু ওর সাথে এমনটা করা একদমই উচিত হয়নি। বন্ধু, তোকে একটা কথা বলি, তোর মতো মানুষ হয় না। আমি তোকে চিনি, আমি তোকে জানি। তুই আমার বন্ধু। তুই কেমন আমি তোকে ভালো করে জানি। বিশ্বাস কর, তোর মতো মানুষ পাওয়া খুবই ভাগ্যের। আজকে আমি খুব কষ্ট পেয়েছি বন্ধু, কারণ নিজের ভালোবাসার মানুষটাকে যখন অন্য কেউ জড়িয়ে ধরেছে আমার বুকটা ফেটে গিয়েছে, কলিজাটা জানি না দুভাগ হয়ে গিয়েছে। আমার কষ্টে আমার মনে হয় পুরো পাহাড়টা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দোস্ত, তুই কান্না করিস না। তুই আমাকে একবার বল, তুই কি করতে চাস? তুই কি করলে তোর এই কষ্টটা যাবে? একবার বল বন্ধু। আমি কিছু চাই না বন্ধু, আমি এখান থেকে চলে যেতে চাই। অনেক দূরে চলে যেতে চাই। যত দূর আমার মনে হয় তত দূর চলে যাব। যত দূরে গেলে আমি নীলা নামক মানুষটাকে আর আমার মনে আসবে না। আমি তো অত দূর যেতে চাই বন্ধু। ও আমাকে ভালোবাসে না, কারণ ও অন্যজনকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসি। আমার এই ভালোবাসার জন্য আমি চাই সে সুখে থাকুক। অন্য কাউকে নিয়ে আমি তার জীবনে বাধা দিতে আসবো না। তোর মামাতো বোন আকাশ নামের একটা ছেলের সাথে রিলেশন করে। ছেলেটা ভালো না। আমি অনেকবার সেটার খোঁজ খবর নিয়েছি এবং কি দেখেছি, অনেকগুলো মেয়ের সাথে মেলামেশা করে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। আর আমি ওনাদের কাছে থাকবো না। আমি কোথাও কিছু একটা করতে চাই। তুই পারলে আমাকে একটা জব ম্যানেজ করে দে।
তোদের তো অনেক বড় ব্যবসা, যে কোনো একটা কাজে আমাকে দিয়ে দে, আমি যে কোনো কাজই করতে পারবো। বন্ধু তুই শান্ত হ, তুই কান্না করিস না। আমার চাচার সাথে কথা বলে তোকে আমি ওনাদের একটা অফিসে তোকে কোনো একটা কাজে লাগিয়ে দিব। এরপর তুই শান্ত হ, কারণ আমার একমাত্র বন্ধু তুই। কষ্ট পেলে আমিও যে কষ্ট পাই। পৃথিবীতে আপন বলতে আমার এই বন্ধু আছে, যে সবসময় আমার পাশে থাকে, আমার কষ্টগুলো বোঝে, আমার দুঃখ ফিল করার মতো আমি একটা বন্ধু পেয়েছি। তার জন্য লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে, নাহলে হয়তোবা এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না। একটিবার আপনি চিন্তা করুন, আপনার স্ত্রী, আপনার ভালোবাসার মানুষ, সে যদি অন্য কারোর সাথে কাউকে জড়িয়ে ধরে, তাহলে আপনার কেমনটা লাগবে? আমার ঠিক তেমনটাই লাগছে। তোর ড্রাইভারটা চলাফেরা একটু ক্ষেতের মতো, কিন্তু দেখতে কিউট আছে। তোরা চুপ করবি? তোরা না একটা কথা বলবি না বলেছিলি? আমাদের আগামীকালকে একটা পার্টি আছে, তাই বলছি ওই পার্টিতে তোকে তো আসতেই হবে। আব্বু আম্মু তো আমাকে পার্টিতে যেতেই দেয় না, কিন্তু সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। তাহলে তো হয়ে গেল আমাদের বিষয়টা সব কিছু। বেবি, আজকে আমরা পার্টিতে যাচ্ছি, তাই তো? রাহাতের সাথে কথা বলে আমি ওখান থেকে নীলাকে আনার জন্য গাড়িটা নিয়ে যাই। আমি গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আমার কাছে নীলা এসে গাড়ির দরজাটা কে খুলবে? মনে রাখিস, তুই আমাদের বাড়ির কোনো আত্মীয় না, তুই একটা চাকর। তুই সব সময় আমার কাজ করবি, বুঝতে পেরেছিস? আর তোর এটা ভাগ্য যে তুই আমার সাথে থাকতে পারছিস। আমার দিকে তাকিয়ে ওর বান্ধবীরা হাসতে লাগলো। কিছু বললাম না, মাথা নিচু করে গাড়িটা স্টার্ট দিলাম। একটু পর বাসার সামনে আসলাম। বাসার সামনে আসতেই আমাকে দেখে মামা আর মামি দুজন বলে ওঠে, দুজনকে বেশ ভালো মানিয়েছে, কি বলো তুমি? ঠিক বলেছো তুমি। আর হ্যাঁ, তোরা যা উপরে গিয়ে ফ্রেশ হয়ে এরপর খেয়ে আয়, তোদের জন্য খাবার বাড়ছে আমি। আজকে তোর আব্বু নিজে রান্না করেছে, আমাকে আজকে রান্না করতে বারণ করেছে, কারণ তোর আব্বু নাকি নিজে রান্না করে খাওয়াবে তোদেরকে। যা ফ্রেশ হয়ে আয় খাবার টেবিলে। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। কিছুক্ষণ পর দেখলাম নীলা খাবার টেবিলে আসে। আমি কখনো ওর দিকে নজর ফেরাতে পারি না, কারণ যখনই ওর দিকে তাকাই আমার মনটা শুধু ওর কাছে চলে যায়, কারণ ওর সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে। নীলা সে খাবার টেবিলে বসে, আমরা সবাই খাওয়া দাওয়া করি। তখনই নীলা বলে ওঠে, আবার তুমি খাবার খেয়ে একটু এদিকে আসো আমার সাথে, আমার তোমার সাথে কথা আছে। নীলার এমন মিষ্টি কথায় আমার জন্য পুরো দিনের সব অপমান একদম পানি হয়ে গিয়েছে। হঠাৎ করে এত সুন্দর কথা আমার মনটা কেড়ে নিয়েছে। আমি যেন ওর মায়ে আবদ্ধ হয়ে গিয়েছি এই একটি কথাই। ওর কথা শুনে আমি ওর পিছনে ওর রুমে গেলাম। তখনই ও আবারও আমার উদ্দেশ্যে রাগী গলায় বলে ওঠে, তোর তো এইভাবে তাকিয়ে থাকার কোনো কারণ দেখছি না। আর হ্যাঁ, তোকে আমি এখানে ডেকেছি কারণ আজকে সন্ধ্যায় আমাকে একটু পার্টিতে যেতে হবে, তাই তোকে বলতে হবে আব্বু আম্মুকে যে আমি পার্টিতে যাব। ঠিক আছে আপু, আমি মামা আর মামিকে বলছি তুমি পার্টিতে যাবে। এখানে দাঁড়িয়ে না থেকে যেভাবেই হোক তাদেরকে ম্যানেজ কর, তোকে ম্যানেজ করতেই হবে। আমি মামা মামিকে সবগুলো কথাই বললাম। আমার কথা শুনে তখন মামা রুমের ভিতরে প্রবেশ করে আর নীলার উদ্দেশ্যে বলে ওঠে, পার্টিতে যাবি সমস্যা নেই, কিন্তু সাথে করে আবিরকে নিয়ে যাবি, যেহেতু কোনো সমস্যা না হয় সাথে করে ও যাবে তোর। আম্মু কথাটা বলে ওখান থেকে চলে যায়। কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না, যেহেতু বলেই দিয়েছে তাহলে তো যেতেই হবে। এইখান, তুই এখানে একদম চুপ থাকবি, কারোর সাথে কোনো কথা বলবি না। একটা কথা যদি বলিস তাহলে তোর খবর আছে। ওখানে অনেক বড় বড় বিজনেসম্যানেরা, এমনকি অনেক বড় লোকের ছেলেমেয়েরাও আসবে, তাই তুই সাবধানে থাকবি আর গাড়ির কাছেই থাকবি। কথাটা বলে রুমের ভিতরে প্রবেশ করে নীলা আর কিছু বলো না। আমি চুপ করেও চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আমি রেডি হয়ে নিচে পৌঁছে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম নীলা নিচে নামছে। নীলা একটা নীল রঙের জামা পরেছে। ওকে দেখতে যেন একদম নীল পরীর মতো লাগছে। ওর টানা টানা চোখ যেন আরও মায়াবী লাগছে। আমি ওর দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। ওর থেকে চোখ ফেরানো আমার জন্য অসম্ভব। জানি না কেন এতটা ভালোবেসে ফেলেছি ওকে। আমি বুঝতে পারিনি নিজের ভালোবাসাগুলো, আমি কখনো ওকে বোঝাতে পারিনি যে আমি ওকে কতটা ভালোবাসি। তখনই উপলব্ধি করতে পারলাম যে সে আমার জন্য না, অন্য একজনের জন্য। আমি তাকে ভালোবাসলেও সে কখনো আমাকে ভালোবাসতে পারবে না। তা মনে পড়তেই চোখ দুটো নিচে নামিয়ে নিলাম। কি হলো, এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলি কেন? না কিছু না, চলো
আমি তোমাকে পৌঁছে দেই। তুই ওখানে আমাকে পৌঁছে দিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকবি, একদম ভিতরে প্রবেশ করবি না। আমি শুধু মাথা নাড়লাম, কিছু বললাম না। এরপর গাড়িটা চালিয়ে রওনা দিলাম নীলার দেওয়া লোকেশনে। কিছুক্ষণ পর একটা অনুষ্ঠানের সামনে এসে গাড়িটা থামালাম। নীলা নেমে যায়। আমি গাড়ি থেকে নামতেই দেখলাম ওর অনেকগুলো বন্ধু ওর দিকে এগিয়ে আসে। এরপর তাদের মাঝখান থেকে একটা বান্ধবী আমার দিকে তাকিয়ে ওর উদ্দেশ্যে বলে ওঠে, কি রে, সেই দিনের তোর ওই ছেলেটাকে নিয়ে এসেছিস দেখছি। আর তোকে বললাম না, ওই যে এটা আমার ড্রাইভার, তোকে তো সেদিনই বলেছিলাম। আচ্ছা চল, আকাশ কোথায়? বেবি, তুমি এসেছো। আমি তোমার জন্য কত সময় ধরে অপেক্ষা করছি তুমি জানো? আরে বাবা, তুই বাসা থেকে বেরিয়ে হতে দেয় না, ওর অনেক বলে, তারপরে আমি বের হয়েছি। ভিতরে যাওয়ার সাহসটা আমার হয়নি। দরজার একপাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। তখনই কিছু লোকের কথা শুনতে পেলাম। নীলা কত বোকা তাই না? ওকে আজকে আমি ভোগ করব, তার জন্য নিয়ে এসেছি। পার্টি শেষে ওকে আজকে আমি আমার সেই পুরুষত্ব দেখাবো। ভুলে গিয়েছে আমার সাথে যদি ওর ঝগড়া হয়েছিল তখন ও আমাকে কি বলেছিল? ও ভেবেছে আমি ওকে ভালোবাসি না, আমি ওকে শুধু শরীরের জন্য ভালোবাসি, আর কিছুই চাই না। আজকে সুযোগ পেয়েছি, আজকে ওর শরীরটা আমি ভোগ করব। আমি যখন ওর সব কিছু কেড়ে নিব তখন লজ্জায় আমাকে ছাড়া অন্য কোথাও যেতে পারবে না। তখন ভিডিও বানিয়ে ওর বাবাকে ভয় দেখিয়ে সব কিছু ছিনিয়ে নিব। ঠিক বলেছ, ওর এমন অবস্থা করতে হবে যেন সারা জীবন ও মনে রাখে। এমন কথা শোনার পর আমার জন্য পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। নিজের বন্ধুরা কি করে এমন একটা কাজ করতে পারে নীলার সাথে, এটা ভেবে আমি ভেতরে প্রবেশ করতে চাইলাম। তখনই দুইটা গার্ড আমাকে বাধা দেয়। আকাশ আমাকে একটা রুমে নিয়ে গেল। তারপর আমার মাথাটা কেমন জানি ঘুরতে লাগলো, কেমন জানি না লাগছে। রুমের মধ্যে আমি একা, আর কেউ নেই। তখনই আকাশ আমার সামনে এসে এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, নীলা, তোমার কাছে কি গরম লাগছে? তাহলে তুমি তোমার জামাটা খুলে ফেলতে পারো। না আকাশ, আমি ঠিক আছি, কিন্তু কেমন জানি না আমার কাছে লাগছে। আর তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? সবাই তো পার্টিতে আছে, তাহলে তুমি আমাকে রুমে নিয়ে এসেছো কেন? তুমি তো কিছুক্ষণ পরে উপলব্ধি করতে পারবে আমি তোমাকে কেন এখানে নিয়ে এসেছি। মানে আকাশ, আমি আমি তোমার কথা তো ঠিক বুঝতে পারছি না। তুমি কি বলতে চাচ্ছ? আর আর এভাবে দরজাটা বন্ধ করলে কেন? আমরা তো বাইরেও কথা বলতে পারি, এখানে একা আসার কি আছে? আমরা এখানে যদি দুইজনে একা থাকি তাহলে মানুষ আমাদেরকে নিয়ে কি ভাববে? বাইরে তো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। নীলাও, তুমি বড্ড বোকা। বুঝতে পেরেছো? নিজের এত ভালো একটা স্বামী থাকতে তুমি আমাকে ভালোবেসেছো, তুমি আমাকে ভরসা করেছো। তুমি জানো না আমি কি জন্য তোমাকে ভালোবাসি আর এখানে কেন নিয়ে আসছি? কি কি বলছো তুমি আকাশ? তুমি আমার সাথে, তুমি এগুলো কি করেছো? আকাশ আকাশ আস্তে আস্তে করে আমার গায়ের জামাটা ছিঁড়তে লাগলো আর কথাগুলো বলতে লাগলো। আমি চিৎকার দেবো, কিন্তু কোনো কথা বা শব্দ আমার মুখ থেকে আর বের হচ্ছে না। তুমি যতই চিৎকার করো না কেন, তোমার কথার শব্দ কারো কানে যাবে না, কারণ আমি ওষুধ মিশিয়ে দিয়েছিলাম বিয়ারের মধ্যে। আজকে তোমার ইজ্জত আমি শেষ করে ফেলবো, তোমার বাবার মান সম্মান সব আজ আমি শেষ করব। আজ আমি তোমাকে দেখাবো। তুমি জানো না আমি তোমাকে কতটা ঘৃণা করি, শুধুমাত্র তোমার বাবার সম্পত্তির জন্য ভালোবাসার অভিনয় করেছি এতদিন। আকাশ, তুই এতটা নীচ মানুষ আমি কখনো ভাবতেও পারিনি। আমি জেনে শুনে তোর মতো একটা কুলাঙ্গারকে ভালোবেসেছি, এটা ভাবতে আমার যেন এখন নিজের প্রতি ঘৃণা লাগছে। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, তোকে কিছুই বলবো না, কারণ এমন একটা ওষুধ দিয়েছি যা তুই ফিজিক্যালি না হওয়া পর্যন্ত তোর কখনো এটা ভালো হবে না। আর যদি তুই না হতে পারিস তাহলে এখানেই মরে যাবি। আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তখনই খেয়াল করলাম যে কেউ একজন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করছে। ভালো করে তাকিয়ে দেখলাম যে আর কেউ না, আবির। ওকে দেখেই যেন আশা ফিরে এলো। আমি চোখ বন্ধ করার মতো অজ্ঞান হয়ে যাচ্ছি। দারুণ দুইটাকে মেরে অজ্ঞান করে ভিতরে প্রবেশ করি। এরপর দরজা ভেঙে দেখি আকাশ ওর সাথে খারাপ কিছু করতে চাচ্ছে। তখনই আকাশের মেন পয়েন্টে একটা লাথি দিয়ে আকাশ জ্ঞান হারিয়ে ফেলে। আকাশকে বাইরে ফেলে দিই। তখনই নীলা আমার কাছে চলে আসে। এরপর আমার ঠোঁট মিলিয়ে যায়। আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে এখান থেকে বের হওয়ার, কিন্তু ওর এই অবাধ্য মন আর ওর মায়াবী চেহারা আমাকে যেন ওর আকর্ষণীয় করে ফেলেছে। ওর প্রতি যেন কেন জানি না আমি ওর সাথে ডুবে গেলাম প্রেমের মোহে। আমার জানি না কেমন যেন লাগছে, শুধু খেয়াল করলাম আমি আবিরকে কিস করছি।
সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার এমন অবস্থা, তাই আমি নীলাকে কোলে নিয়ে গাড়িতে উঠি। এরপর বাসায় এসে ওকে শুয়ে দিই। নিজেকে আমি এখন খুব অপরাধী মনে হচ্ছে, অনেকটা অপরাধী, কারণ ওর তো জ্ঞান ছিল না, কিন্তু আমার তো হুঁশ ছিল। তারপরেও কেন আমি ওর এমন মোহে পড়ে গিয়েছি যে আমি ওর সাথে এরকম একটা বাজে কাজ করলাম। তাই এটা আমার একদম করা উচিত হয়নি। আমি থাকা মানে ওর জন্য অনেক কিছু। আমি চাই ওর জীবনটা সুন্দর করে, বা ওর যে দু চোখ যেদিকে পছন্দ করেও চলো। আমি থাকলে হয়তো ওর জীবনটা সুন্দরভাবেও থাকতে পারবে না। তাই আমি ওর জীবন থেকে চলে যেতে চাই। বাসায় কেউ নেই, কারণ মামা চলে গিয়েছে অফিসে, আর মামি তার কাজে। একটা চিঠি লিখে নীলার পাশে রেখে আমি চলে যাই বাসা থেকে। জানি না আর ফিরবো কিনা, কিন্তু নীলাকে স্বাধীন করে দিলাম মুক্ত বাতাসে। রাহাত সকালে আমাকে ডিভোর্স লেটারটা দিয়ে যায়, ওটাই সাইন করে আমি চলে যাই বাসা থেকে না ফেরার দেশে। সূর্যের কিরণ চোখে পড়তেই ঘুমটা ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখি টেবিলের উপরে একটা চিরকুট পড়ে আছে। মাথাটা কেমন জানি না ব্যথা করছে। হঠাৎ করেই মনে হলো গতকাল রাতের কথাটা। বুকটা কেঁপে উঠলো। আমি এত বড় ভুল কি করে করতে পারলাম? এতটা ভালোবেসেছিলাম আকাশকে, কিন্তু সে আমার সাথে প্রতারণা করলো। কিন্তু এত অবহেলার পরেও আমাকে ভালোবেসেছে আবির, কিন্তু ওর ভালোবাসার একটু মূল্য আমি দিলাম না। সামনে থাকা চিরকুটটা হাতে নিলাম, অবাক চোখে তাকিয়ে উপরে রেখাগুলো পড়তে লাগলাম। চিঠিটা পড়ার পর তুমি বুঝতে পারবে যে আমি তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছি। আমি জানি আমি তোমার যোগ্য না, আমি একটা খ্যাত। আমার পরিবারে বাবা নেই, মা নেই, আমি এতিম। আমি জানি তুমি কখনো আমাকে ভালোবাসতে পারবে না, কারণ একটাই, আমি এতিম। তার জন্য তুমি আমাকে কখনোই ভালোবাসবে না। আমি বিশ্বাস করো, তোমাকে বিয়ে করতে চাইনি, কিন্তু তোমার বাবা আমাকে জোর করে তোমার সাথে বিয়েটা দিয়েছে। বিশ্বাস করো, আমি চাইনি তোমার অপমান হোক। তোমার বন্ধু বান্ধবের সামনে আমার কথা বলতে তোমার লজ্জা লাগে, আমি জানি, আমি বুঝতে পারি। আর ওই দিনের ঘটনাটা আমি আসলে করতে চাইনি, কিন্তু বিশ্বাস করো, কেন জানি না তোমার মোহে পড়ে আমি এমন হয়ে গিয়েছিলাম। তার জন্য আমি আমার মন থেকে আন্তরিকভাবে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আমার মায়াজাল থেকে তোমাকে মুক্ত করে দিয়েছি, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। তুমি এখন মুক্ত আকাশে স্বাধীনভাবে বাঁচতে পারবে, তুমি যেতে পারবে যেখানে ইচ্ছা। আমি চলে গেলাম অনেক দূরে, তুমি আমাকে ক্ষমা করে দিও। চিঠিটা পড়ার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি বুঝতে পারিনি যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আবির এতটা কষ্ট পাবে আমার জন্য। এখন বুক ফেটে কান্না আসছে, কিন্তু আমি কান্না করতে পারছি না, কারণ ভুলটা তো আমারই। রেল লাইনে বসে আছি, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম, তখন রাহাত ওপাশ থেকে বলে ওঠে, অবশেষে তুই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, এই শহর থেকে চলে যাব। চেনা জানা এই শহর থেকে তুই আর থাকবি না। এখানকার মায়া তুই ত্যাগ করবি। জানি হাজারটা এখানে স্মৃতি লুকিয়ে আছে আমার, কিন্তু কি করব বলো? আমি চাই না কারো জীবনে কাটা হয়ে দাঁড়াতে। আমি চাই না কারো জীবনে আমি এমন এক মানুষ থাকি যে মানুষটা তাদের কাছে বোঝা। তোকে আমি ছোটবেলা থেকে দেখছি কতটা কষ্ট পেয়ে বড় হয়েছিস। সব সময় তুই ওদের কথা শুনেছিস, কখনো নিজের কথা ভাবিসনি। সেই ছোট্টবেলা থেকে তোকে আমি জানি তুই কতটা ভালো মানুষ। যাই হোক, আমি আমার মামার সাথে কথা বলেছি, তুই ওখানে গেলে ওখানে মামা তোকে একটা জব দিয়ে দেবে। তুই চিন্তা করিস না, আমি কথা বলেছি। রাহাত আগে থেকে ওখানে আমার ব্যবস্থা করে রেখেছে, আর টিকিটও নিজেই কেটে দিয়েছে। কিছুক্ষণ পর ট্রেন আসে। এরপর আমি ট্রেনে উঠে বসি। সামনে একটা বক্সের মধ্যে আমি একপাশে গিয়ে বসি। ট্রেন চলতে লাগলো তার আপন গতিতে। আমি চোখ দুটো বন্ধ করে ভাবতেছি, যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো বা এতটা অবহেলার সম্মুখীন আমাকে হতে হতো না। পুরো বাসা আবিরকে আমি খুঁজেছি, কিন্তু আবিরকে পুরো বাসায় কোথাও খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পর বাবা মা দুজনেই বাসায় আসে। আমাকে এমন পাগলের মতো দেখে তারা হন্তদন্ত হয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, নীলামা, কি হয়েছে? এভাবে হাসাচ্ছিস কেন? আর তোর চোখের জল কেন? কি হয়েছে? আর তুই কান্না করছিস কেন? কিভাবে খুঁজতেছিস? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? বল আমাকে। আমিও তো বুঝতে পারছি না মেয়েটার হঠাৎ করে কি হলো। আর গতকাল রাতে ওরা দুজনে গিয়েছিল, কিন্তু অনেক রাতে ফিরেছে। ভাবলাম যেহেতু আবির আছে তাই আমি কিছু চিন্তা করলাম না। কি হয়েছে সকালে তেমন করছিস? মা মা আমি অনেক বড় ভুল করেছি, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। এ পাপের ক্ষমা নেই, আমাকে তোমরা শাস্তি দাও। আমি অন্যায় করেছি আবিরের সাথে।
কী সব বলছিস নীলামা? পাগলের মতো আমাকে সব কিছু খুলে বল, কি হয়েছে? বাবা মাকে সব কিছু খুলে বললাম। সব কিছু শোনার পরে আব্বু আম্মু আমার দিকে তাকিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এটা কি বলছিস তুই? এত বড় একটা খারাপ কাজ তুই কি করে করতে পারলি? তুই জানিস না ছোটবেলা থেকে তোর সাথে আমরা আবিরের বিয়ে ঠিক করে রেখেছিলাম। আবির হয়তো জানতো না, কিন্তু আমি ঠিকই সব কিছু ম্যানেজ করে নিয়েছিলাম। আমি মাঝখানে অসুস্থ ছিলাম, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে যাওয়ার মতো ছিল। তখনই নিজের এক্সামটা না দিয়ে আমার ব্যবসার হাল ধরে আবির। তুই হয়তো জানিস না আমাদের এই টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যর ব্যাংক ব্যালেন্স এসবের কিছু একমাত্র মালিকান কিন্তু আবির, কারণ এইসব কিছুর মালিক ওর মা, আমি না। তুই হয়তো এগুলো কিছুই জানিস না। বাবা বাবা আমি অনেক বড় ভুল করেছি। আমি আবিরকে ফিরে পেতে চাই। ওর পা ধরে আমি ক্ষমা চাইবো, ওর কাছে আমি মাফ চাইবো। বাবা তুমি তুমি আমার আবিরকে ফিরিয়ে দাও। আমি বুঝতে পেরেছি ওর কষ্ট, আমি কতটা কষ্ট দিয়েছি ওকে। প্লিজ বাবা। পুরো শহর আমি তন্ন তন্ন করে ফেললাম, কিন্তু কোথাও আবিরকে কোনো খোঁজ পেলাম না। পত্রিকা ও নিউজে সব কিছুই দিয়েছি, কিন্তু কোথাও আবিরের খোঁজ পেলাম না। ট্রেন থামতেই আমি একটা অচেনা শহরে এসে নামলাম। অচেনা শহর, অজানা গলি, জানা বলতে কিছুই নেই। আমি ট্রেন থেকে নেমে দেখি সামনে একটা স্টেশন। শহরের দিকে ভালোভাবে তাকিয়ে দেখি শহরটা একদমই ধুলোভালোতে ঘেরাও। রাস্তার চারপাশে শুধু গাড়ির হর্নের শব্দ। সামনের সাইনবোর্ড, এর মধ্যে লেখা আছে কমলাপুর স্টেশন। আমি হাতের ব্যাগটা নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি। তখনই দেখলাম একটা মাঝবয়সী বৃদ্ধ লোক গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সামনে এগিয়ে এসে মুচকি হাসি দিয়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোমার নাম মনে হয় আবির? তোমার ছবি আমাকে পাঠিয়েছিল তোমার বন্ধু রাহাত। আমি রাহাতের মামা বলছি। আমাকে সে তোমার কথা বলেছে। তোমার বিষয়ে সব কিছুই জানি আমি। খুবই আফসোস লাগছে তোমার বিষয়টা জানতে পেরে। রাহাতের মামা বলতে ওনাকে সালাম দিলাম। এরপর উনি আমাকে গাড়িতে উঠিয়ে রওনা দিল ওনার বাসের উদ্দেশ্যে। গাড়ির মধ্যে ওনাকে জিজ্ঞেস করলাম, রাতের কাছ থেকে শুনেছি আপনি নাকি একাই ওই ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছেন। আপনার মাত্র একটাই ছেলে, তাও সে লন্ডনে পড়াশোনা করছে। আর কেউ নেই, স্ত্রী অনেক আগে মারা গিয়েছে, তাই আর যেতে চান না গ্রামে। আর রাহাত তোমাকে সব কিছুই মনে হয় বলেছে, কিন্তু আফসোস একটা কথা। আচ্ছা যাই হোক, এগুলো বিষয়ে তোমার না জানলেও চলবে। তোমাকে আমার না হয় অন্য কোথাও ভালো একটা চাকরি আমি অবশ্যই ব্যবস্থা করে দিব। ওনার মুখের কথা শুনে মনে হচ্ছে উনি একটু চিন্তিত, কিন্তু কী নিয়ে বুঝতে পারছি না। জিজ্ঞেস করাটা কি ঠিক হবে কি না জানি না। এরপরও আমি কিছু জিজ্ঞেস করলাম না। একটু সময় পর একটা বাড়ির সামনে এসে পৌঁছালাম। বাড়িটা দোতলা দেখে মনে হচ্ছে বাড়িটা অনেক আগে থেকে করা হয়েছে। আঙ্কেলের সাথে আমি ওনার বাড়িতে প্রবেশ করলাম। আমার মনের মধ্যে এখনও একটা ঘটকা লেগে যাচ্ছে যে আমার জন্য অফিসে চাকরি দিবে। ওনার নিজের অফিসের কি হলো, সব কিছু চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে ওনাকে আমি বলেই বসলাম, আচ্ছা আঙ্কেল, আপনি কি আমাকে বলতে পারেন যে আপনার অফিসে কোনো সমস্যা হয়েছে? কারণ আমি তো এর আগে সব কিছু হ্যান্ডেল করেছি, তাই আমার কিছুটা অভিজ্ঞতা আছে। আসলে বাবা বিষয়টা এমন না। আমার সাথে আর কে গ্রুপের সাথে একটু ঝামেলা হয়েছিল। ওনারা একটা আমাকে ডিল করতে নিষেধ করেছিল, কিন্তু তাদের নিষেধ আমি না শুনে ওটা করেছি। তার জন্য ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমি এখন কোথাও কোনো সাপ্লাই দিতে পারছি না। বর্তমানে বলতে গেলে আমার অফিসে আসতে আসতে সবাইকে আমি চলে যেতে বলছি। কি করব, আমার ভাগিনা বলেছিল তোমার কথা, তাই আমি না করতে পারিনি। তাহলে তো আমি আপনাকে এখানে অনেকটা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছি। আরে ছিছি বাবা, এসব কি বলছো? এসব কোনো সমস্যাই না। আর আমার সাথে তাদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে, পরে সব কিছু ঠিক হয়ে যাবে। তোমাকে আগে আমি একটা ভালো জব তো নিয়ে দিই, তারপর না হয় আমার অফিসে তোমাকে নিয়ে আসবো। আঙ্কেল আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। মনে মনে ভাবছি যদি সুযোগ পাই অবশ্যই আমি ওনাকে ঝামেলাটা সলভ করতে সাহায্য করব। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি একটু বিশ্রাম নিলাম। তখনই ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাহাত কল করেছে। ফোনটা রিসিভ করলাম। এরপর রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে পৌঁছেছিস? হ্যাঁ, কিন্তু তুই বললি না কেন তোর মামার এমন অবস্থা? আমি মনে হয় যে সেখানে অনেক ঝামেলার মধ্যেও নাকি ফেলে দিয়েছি। এটা কিন্তু একদম ঠিক করলি না তুই। আরে তেমন কোনো বিষয় না, তুই শুধু শুধু এসব চিন্তা করছিস। এগুলো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কিছুই হবে না। না, তারপরও এসব একদমই ঠিক হয়নি। আমি কোথাও জব একটা পেয়ে যেতাম। না ভাই, এই শহরে তোর একই তো লেখাপড়া তেমন নেই, তারপর
যোগ্যতার সব থেকে বড় কথা, মামা খালু না থাকলে এই শহরে চাকরি পাওয়া বড়ই কঠিন। রাহাত কথাটা একদম ঠিক বলেছে, কারণ আমাদের সমাজে বর্তমানে যত যোগ্যতাই থাকুক না কেন, যোগ্যতা থেকে বড় কথা হচ্ছে গিয়ে যদি কারো মামা খালু না থাকে তাহলে কখনই তার চাকরি পাওয়া সহজ হয় না। তখনই রাহাত বলে ওঠে, আমি আগামীকালকে লন্ডনে যাব, তার জন্য তোকে কল করেছিলাম। পড়াশোনা শেষ করব লন্ডনে, বাবা বলেছে ওইখানে পড়াশোনাটা শেষ করতে। তোর সাথে তো আর দেখা হবে না। স্তব্ধ হয়ে গেলাম ওর কথা শুনে, কারণ আমার ছোটবেলার বন্ধু এই দেশ ছেড়ে চলে যাবে। একটু চোখের কোণে প্রাণী জমে চলে আসলো। তারপরে নিজেকে স্বাভাবিক করে ওকে বললাম, আঙ্কেল একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ওখানে পড়াশোনাটা শেষ করে আসলে ভালো হবে। আমি জানি আমার যেমন মন খারাপ হচ্ছে তোরও ঠিক সেম হচ্ছে, কিন্তু তুই আমাকে বুঝতে দিচ্ছিস না। আরে তেমন কোনো বিষয় না, আমাদের তো আবার দেখা হবে, এখানে মন খারাপে কি আছে। রাতের সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিই। শরীরটা প্রচণ্ড পরিমাণ ক্লান্ত। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আমি রুমে আসতে তখনই দেখলাম আঙ্কেল আমার রুমে খাবার নিয়ে আসে। কখন খেয়েছো জানি না, খাবারটা খেয়ে নাও, এরপর ঘুমিয়ে পড়ো, এরপর না হয় হাঁটাহাঁটি করো। আরে আঙ্কেল, আপনি শুধু শুধু কষ্ট করে নিয়ে আসতে গেলেন কেন? আমি নিজেই চলে গিয়ে নিচে গিয়ে খেয়ে আসতাম। তোমার কষ্ট হবে, আর আমি সে কখন খেয়েছি তার জন্য ভাবলাম নিয়ে আসি। এখানে ছিলে হয়তো বা তোমার ভালো লাগবে, আস্তে আস্তে যখন ঠিক হয়ে যাবে তখন না হয় দুজনে একসাথে বসে খাবো। বাসায় কেউ নেই তাই আমার কাছেও ভালো লাগে না, তুমি আছো এখন, আস্তে আস্তে ভালো লাগবে। কথাটা বলে আঙ্কেল ওখান থেকে চলে যায়। আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ছেলেটাকে তো বলেছি একটা জব আমি ম্যানেজ করে দিব, কিন্তু আমার যে অবস্থা, পুরো আমার কোম্পানিটাই বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আমি আর কে গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র মেয়ে শ্রাবণী চৌধুরীকে আমি নারাজ করেছি। জানি না ছেলেটাকে ভালো কোনো কোম্পানিতে আমি জব নিয়ে দিতে পারবো কি না। ছেলেটার কষ্ট আমি ভালো করেই জানি, ছোটোবেলা মা বাবা মারা গিয়েছে, তার মা বাবার কাছে বড় হয়েছে, কিন্তু হাজারটা তাদের কথা মেনেও ছেলেটা শেষে কী পেয়েছে? অপমান আর অপদস্থ ছাড়া আর কিছুই না। বিকেলের দিকে ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি যে আঙ্কেল বাসায় নেই, মনে হয় বাইরে গিয়েছে। দেখলাম কাজের একটা মহিলা আর একটা ছেলে আছে। আমাকে দেখে সালাম দিল, মনে হয় আঙ্কেল আগেই বলেছে আমার কথা। তাই আমি ওদেরকে বাসায় দেখাশোনা করার জন্য বলে বাইরে চলে যাই হাঁটার জন্য। নতুন শহর, নতুন জায়গা, কিছুই চিনি না জানি না। তারপরে হাঁটতে বের হলাম, কারণ এটা শহর, আমাদের গ্রাম না। এখানে আছে উঁচু উঁচু দালান কোঠা আর হাজারো নামি দামি গাড়ি। আমি উপরের দিকে তাকিয়ে এসব দেখছিলাম, কিন্তু কোথা থেকে হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে এসে আমার গায়ের উপর পড়ে। এরপর আমার কাছে এসে আমার হাত ধরে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমাকে প্লিজ আপনি বাঁচান। কথাটা বলি মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে। মেয়েটার দিকে তাকিয়ে আমি যেন নতুন করে কোনো একটা মেয়ের দৃষ্টি আমার চোখ আকর্ষণ করলো, কারণ মেয়েটা এতটা সুন্দরী বলার বাইরে। আমি যেন এক মুহূর্তে এই জগৎ ছেড়ে হারিয়ে গেছি। এতটা সুন্দরী মেয়ে কী করে হতে পারে? একদম ধবধবে সুন্দরী দুধের মতো। এইসব ভাবার মধ্যে তখনই কোথা থেকে কিছু ছেলে চলে আসে মেয়েটাকে মারার জন্য। আমি মেয়েটিকে কোলে তুলে দৌড়ে পালাতে লাগলাম। তখন হঠাৎ করে একটা গাড়ি পেলাম। গাড়িতে উঠে মেয়েটাকে নিয়ে আমি সোজা একটা হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যেতে তখনই ডাক্তার মেয়েটাকে দেখে তাড়াতাড়ি করে ভিআইপি কেবিনে নিয়ে যায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখনই দেখলাম হেলিকপ্টার থেকে অনেকগুলো লোক নামতে লাগলো, চারপাশে পুরোটা ঘেরাও দিয়ে দিয়েছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না আমি আবার কি করলাম। তখনই ডাক্তারটা আমার কাছে এসে বলে ওঠে, এখনই রক্তের প্রয়োজন, আমাদের এখানে এবি গ্রুপের কোনো রক্ত নেই, আপনি তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। আপনি আমার রক্ত নিতে পারেন, কারণ আমার সেম রক্ত। ডাক্তার তাড়াতাড়ি করে আমাকে একটা কেবিনে নিয়ে যায়। এমনিতেই দৌড়াদৌড়ির কারণে আমার পুরো শরীর ক্লান্ত হয়েছিল, তাই আমি রক্ত দেওয়ার পরে আমার সেন্স হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই নিজেকে হাসপাতালের মধ্যে আবিষ্কার করলাম। তখনই মনে হলো যে আমি দৌড়াতে দৌড়াতে একটা ছেলের সাথে ধাক্কা খেলাম। আসলে আমার সাথে একটা কোম্পানির সাথে ঝামেলা ছিল, ওরা আমাকে মারার জন্য লোক ভাড়া করেছিল। একজন আমার পিঠে ছুরি মেরে দিয়েছিল। আমি দৌড়ে একটা ছেলের গায়ে পড়ি। তখনই সামনে চোখে পড়ে একটা ছেলেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি মায়াবী চেহারা, এমন একদম যেন কোনো এক রাজ্যের রাজকুমারীর মতো ছেলেটাকে। যেন প্রথম দেখাই আমার ভালো লেগেছে।
এই কোনো প্রথম ছেলে যাকে আমার ভালো লেগেছে, কিন্তু কেন এই ভালো লাগাটা বুঝতে পারলাম না। ছেলেটাকে দেখার পর আমার যেন মন ভরে গেল। তখন ছেলেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার পিয়ন ডাক দিয়ে বলে ওঠে, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? না আসলে আমার ভুল হয়েছে, আর আপনাকে একা রেখে ওখানে আসা একদম উচিত হয়নি। না আমি এখন ঠিক আছি। এই ছেলেটা যদি আমাকে না বাঁচাতো তাহলে হয়তো আর আমি বেঁচে থাকতাম না। বাবা মারা যাওয়ার আগে এই সব সম্পত্তির মালিক আমাকে বানিয়ে দিয়েছিল। এই এত বড় কোম্পানি আমাকে সামলাতে হয়েছে কারণ আমাদের শত্রুর অভাব নেই। ডাক্তারের কাছ থেকে শুনেছি ছেলেটা আপনাকে নিজে করে নিয়ে এসেছে, আর ও আপনাকে টাচ করেছে। আপনি যদি বলেন আমি ওকে দুনিয়া থেকে সরিয়ে দিব। কি বলছো কি তুমি এসব? ও ও আমার জীবন বাঁচিয়েছে, তুমি ওর জীবন নিয়ে নিবে মানে? আসলে ম্যাডাম আপনি তো কখনো কাউকে দয়া মায়া দেখান না। আপনাকে যদি কেউ স্পর্শ করে তাকে আপনি মেরে ফেলেন, কিন্তু হঠাৎ করে আপনার এমন বুঝতে পেরেছি ছেলেটা আপনাকে বাঁচিয়েছে। আসলে আমি বুঝতে পারিনি। তাহলে কি ছেলেটাকে কয়েক কোটি টাকা দিয়ে আমি এখান থেকে বিদায় করে দিব? এছাড়ার কথায় মনে হলো এখনকার ছেলেরা টাকার পাগল। তাই আমি ওকে বললাম, এই নাও এই চেকটা ওই ছেলেটাকে দিয়ে দিও, বলো আমাকে বাঁচানোর এটা তার উপহার। কথাটা বলে আমি ওখান থেকে যেতে লাগলাম, কারণ আমার উপরে যারা হামলা করেছে ওদেরকে অলরেডি ধরা হয়েছে। নিজের হাতে ওদেরকে গুলি করে মারবো। আমি চেকটা হাতে নিয়ে দেখি ওখানে প্রায় 10 কোটি টাকার একটা চেক দেওয়া হয়েছে। এত টাকাতে দেখে মাথা ঘুরতে লাগলো। শালার মেয়েটার কত টাকা, তার কোনো হিসাবই নেই। চোখ মেলে দেখি আমি একটা হসপিটালে। বুঝতে পারলাম একটু আগে ঘটে যাওয়ার সব কিছুই। তখনই একটা লোক আমার কাছে এসে একটা চেক দিয়ে বলে ওঠে, এই যে ছোট লোক, কখনো তো এত টাকা দেখিসনি। আজকে আমাদের ম্যাডামকে বাঁচিয়েছে, তার জন্য তোকে ম্যাডাম এই টাকাগুলো দিয়েছে। নে এই টাকাগুলো নিয়ে যা, আর ম্যাডামের জন্য দোয়া করিস। ছেলেটা আমাকে অপমান করে কথাগুলো বলল। মাথাটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে গেল, কারণ একজনকে বাঁচিয়েছি, সাহায্যর প্রতিদান এভাবে দিবে তা কখনো কল্পনা করতে পারেনি। আসলে বড়লোকদের কখনো সাহায্য করতে নেই, তারা কখনো তার প্রতিদান দিতে পারে না। তাই আমি ছেলেটার হাত থেকে চেকটা নিয়ে সেটা ছিঁড়ে ছেলেটার হাতে দিয়ে ওখান থেকে চলে যাই। শালা পাগল নাকি? এত টাকার একটা চেক কেউ এভাবে ছিঁড়ে ফেলে দেয় যায় নাকি? আসলে ছেলেটা মস্ত একটা বড় বোকা। বাসায় এসে বসে রইলাম আমি। বারে শুধু ওই ছেলেটার কথাই মাথায় চলে আসছে। কেন ছেলেটার ওর উদ্দেশ্যে বলে উঠি ছেলেটার চেকটা দিয়েছো? কখনো তো ম্যাডাম এসব বিষয়ে আমাকে জিজ্ঞেস করেনি, আজকে কেন জিজ্ঞেস করছে? তাই আমি স্থির হয়ে দাঁড়িয়ে ম্যাডামের উদ্দেশ্যে বলি, না ম্যাডাম, ছেলেটা ওটা নেয়নি, বরঞ্চ ছিঁড়ে ফেলে দিয়েছে। ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস! আপনি বলেন ওকে আমি এখনই শ্যুট করে মেরে ফেলতে পারি। তুমি একটু বেশি কথা বলো, যাও এখান থেকে। ছেলেটা আমাকে আরও ইমপ্রেস করে দিয়েছে। যাওয়ার আগে ছেলেটা সম্পূর্ণ ডিটেলস নিয়ে আসার জন্য বললাম। কিছুক্ষণ পর ছেলেটার সম্পূর্ণ ডেটা আমার কাছে নিয়ে আসে। একটা কল করি। কল্পনা করতে পারিনি যে ছেলেটা আমার জন্য এত বড় ভালো একটা কাজ করবে। আজ এত খুশি লাগছে কি বলবো। আমার যে কোম্পানিটা ডুবতে চলেছিল সেই কোম্পানিটা এখন আগে থেকে বড় হয়ে উঠে যাবে। আসলে আবির ছেলেটা আমার জন্য ভাগ্য নিয়ে এসেছে, কিন্তু ও এমন কি করেছে যার জন্য নিজে থেকে আমাকে কল করেছে। আর কে গ্রুপের মালিক, এমনকি সে তাকে পার্সোনাল পিএ হিসেবে রাখতে চায়। আবিরকে কেন পার্সোনাল পিএ হিসেবে রাখতে চায় তাই তো বুঝতে পারছি না। যাই হোক, আবিরকে আগামীকাল সকালে ওদের অফিসে নিয়ে যেতে হবে। সকালবেলা ঘুমিয়ে আছি, তখনই আঙ্কেল আমার কাছে আসে। এসে আমার উদ্দেশ্যে ডাক দিয়ে বলে ওঠে, তোমার জন্য একটা খুশির খবর আছে। আসলে যে গ্রুপের সাথে আমাদের ঝামেলা চলছিল ওরা তোমাকে চাকরির জন্য অফার দিচ্ছে। আঙ্কেলের কথা শুনে আমি হাঁ করে তাকিয়ে রইলাম, কারণ উনি নিজে বলেছে ওনারা কখনো কোনো জিনিসের স্বার্থ ছাড়া কিছু করে না। তাহলে আমাকে চাকরি দেবে, তার থেকে বড় কথা আমি তাদের শত্রুর, আর তারা আমাকে চাকরি দেবে। আঙ্কেলের দিকে এক দৃষ্টিতে তাকাতেই আঙ্কেল বলে ওঠে, আমি বুঝতে পারছি তোমার মধ্যে অনেক হাজারো প্রশ্ন বেঁধে আছে, কিন্তু বিশ্বাস করো আমি কিছুই জানি না তোমাকে কেন ওরা চাকরি দিতে চাচ্ছে। এমনকি খুশির কথা হচ্ছে গিয়ে আমার যে কোম্পানিটা এখন ডুবে যাওয়ার পথে ছিল, আজ সেই কোম্পানিটা আবার দাঁড় হয়ে গিয়েছে শুধু তোমার জন্য।
একটু খুশি হলাম, কারণ অন্তত আমার জন্য তো কারো ভালো কিছু হয়েছে। তাই আমি আর কিছু বললাম না, কারণ আমার তো একটা চাকরির প্রয়োজন, আর কিছু না। তুমি রেডি হয়ে নিচে আসো, আমি গাড়িটা বের করছি। রেডি হয়ে নাস্তা করে আমি বের হলাম। এরপর আঙ্কেল আমাকে একটা অফিসের সামনে নিয়ে যায়। অফিসটা অনেক বড়, দেখতে মনে হচ্ছে অনেক নামি দামি। আর তার থেকেও বড় কথা, অফিসের মধ্যে যারা কাজ করে সবারই যোগ্যতা আছে। আমি সাধারণ একটা ছেলে, আমাকে চাকরি দেওয়ার কারণ কিছুই বুঝতে পারছি না। তাদের মালিক আমাকে কি করে চেনে এটাই তো মাথায় ঢুকছে না। তখনই দেখলাম একটা ছেলে আমাকে আর আঙ্কেলকে দেখে আমাদের একটা ভিআইপি রুমে নিয়ে যায় আর বলে, এখানে আপনারা বসেন, কিছুক্ষণ পর ম্যাডাম আপনাদের সাথে এসে দেখা করবে। আর হ্যাঁ, আপনি চাইলে চলে যেতে পারেন। ঠিক আছে, আমার এমনি অফিসে অনেক কাজ আছে। আর হ্যাঁ আবির, তুমি এখানে থাকো, কোনো সমস্যা নেই। আর তোমাকে কোম্পানি থেকে সব কিছুই দিবে, তুমি একটা বাড়িও পাবে, তোমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হলে আমাকে কল করবে অবশ্যই। ম্যাডাম কেন এই ছেলেটার প্রতি এতটা দয়ালু হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। এত রাগে একটা ম্যাডাম হঠাৎ করে একদিনে কি করে এত নরম সুরে হয়ে গেল আমি নিজেও জানি না। আঙ্কেল ওখান থেকে চলে যায়। ছেলেটার দিকে ভালো করে তাকিয়ে দেখি ছেলেটার কেউ না। ওই দিন যে ছেলেটা আমাকে টাকাগুলো দিতে চেয়েছিল আর অপমান করেছিল, আমার আর বুঝতে বাকি নেই এই কোম্পানিটা কার। তখনই দেখলাম একটা মেয়ে স্যুট পরে ভিতরে প্রবেশ করছে। মেয়েটা আসলে অনেক সুন্দরী, ওই দিনের থেকেও আরও বেশি যেন তাকে সুন্দর লাগছে। মেয়েটা যেন সৌন্দর্যের প্রতীক। মেয়েটার দিকে তাকালেই যেন চোখ দুটো জড়িয়ে যায়। চোখে কেমন জানি না একটা মায়া জমে আছে। এই মায়ে যে কোনো ছেলে জড়াতে ওর যেন সময় লাগবে না। কিন্তু কী করছি আমি? এটা আমার একদম করা ঠিক না, কারণ আমি মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করি না, কারণ আমাকে একজন ঠকিয়েছে। মেয়েটা তখন আমার কাছে আসে, এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি হয়তো অবাক হচ্ছ, আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি, আর সব কিছু জেনেই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি আজ থেকে আমার সাথে থাকবে আর আমার সাথে কাজ করবে। সরি, আমার দ্বারা কখনো সম্ভব না, কারণ যারা বড় লোকের মেয়ে ওদেরকে আমি একদমই পছন্দ করি না। এটা আমার নিয়মে আছে। আমি চললাম। কথাটা বলে আমি ওখান থেকে হাঁটা ধরলাম, কারণ মেয়েটা অহংকারী। তাই আমি এমন অহংকারী মানুষের অফিসে চাকরি করব, এটা অসম্ভব। আজ পর্যন্ত কেউ না বলতে পারেনি, তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে না বলে চলে গিয়েছো। কিন্তু তুমি জানো না, তোমাকে আমি স্থান দিয়েছি আমার এই মনে। আমি তোমাকে ভালোবেসেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর আমি তোমাকে বিয়ে করব। প্রয়োজন হলে পুরো দুনিয়ার সাথে আমি লড়াই করব, তারপরেও আমার তোমাকেই চাই। ওই ছোট লোকটার সাহস কি করে হয় আপনার মুখের উপর কথা বলার? আপনি বলুন ম্যাডাম, আমি এখনই ওকে ধরে নিয়ে আসছি। আমার 2 মিনিট লাগবে। ঠিকভাবে কথা বলো, ও তোমাদের আগামী বস হবে, কারণ আমি ওকে ভালোবাসি। তুমি কার সাথে কি বলছো? সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি। পকেটে তো একটা কানাকড়িও নেই, তাই তো মনে হচ্ছে হেঁটে যেতে হবে আঙ্কেলের বাসায়। তাই অফিস থেকে বের হয়ে অনেকখানি হাঁটার পর তখনই দেখলাম ওই দিনের ছেলেগুলো আমার পিছু করছে। বা কারণ কি, আমি তো ওই মেয়েটাকে ওদের হাত থেকে বাঁচিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে অনেকগুলো ছেলে আমার চারপাশে চলে আসে, সবার হাতে পিস্তল। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। একটু সামনে গিয়ে দেখি যে আবিরকে সবাই পিস্তল ত্যাগ করে ধরে রেখেছে। তাই লোকেদেরকে বলতে ওরা সবাই গুলি করে ওদের মাটিতে ফেলে। তখনই পিছন থেকে একজন আবিরকে গুলি করবে। আমি ওর সামনে চলে যাই আর গদিটা আমার বুকে এসে লাগে। কোথা থেকে শ্রাবণী ম্যাডাম চলে আসে আমার সামনে, আর গুলিটা ওনার বুকে গিয়ে লাগে। আমি বুঝতে পারলাম না উনি কেন এখানে এসেছে, আর আমাকে বাঁচাতে কেনই বা এসেছে। তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে যান। কিছুক্ষণ পর ডাক্তার বের হতেই ডাক্তার বলে ওঠে, সময় থাকতে হসপিটালে নিয়ে এসেছেন, যদি দেরি করতেন তাহলে অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এখন রোগীর কোনো সমস্যা নেই, এখন সুস্থ আছেন, আপনি চাইলে দেখা করতে পারেন। আমি শ্রাবণী ম্যাডামের কাছে গেলাম। ওনার উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, আপনি শুধু কেন আমাকে বাঁচাতে গিয়েছিলেন? আপনি এত কোটি টাকার মালিক, আপনার এত কিছু আছে, আপনার জান অনেক মূল্যবান। আমার মতো সাধারণ একটা মানুষের জন্য আপনি বুক কেন পেতে দিলেন? আমাকে অবাক করে দিয়ে শ্রাবণী ম্যাডাম আমার হাতটা ধরে, এরপর শক্ত করে হাতটা জড়িয়ে ধরে বলে,
আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি আবির। তুমি কোথা থেকে এসেছো তা জানি, এখানে কী জন্য এসেছো তাও জানি, তোমার মা বাবা নেই তাও জানি আমি। জানি আর জানো আবির, আমার ছোটবেলায় মা মারা যায় আর আমার বাবার 6 সম্পত্তি, এত কোটি কোটি টাকার মালিক আমার বাবা, এরপরও আমাকে ভালোবাসা দিতে পারেনি। মায়ের আমাকে দেশের বাইরে পাঠিয়ে দেয়, তাই আমি কখনো মায়ের ভালোবাসা পাইনি, বাবার স্নেহ পাইনি। যখন আমার 20 বছর তখন আমার বাবা মারা যায়। এরপরে আমি লন্ডনে পড়াশোনা শেষ করে দেশে আসি। এরপর থেকে আমার ব্যবসায় দেখাশোনা আমি নিজেই করি। এরপর থেকে আমি কখনো কাউকে ভালোবাসিনি, কখনো কোনো পুরুষকে আপন বলে মনে করিনি। আমি কখনো আমার চোখ কাউকে ভালো লাগেনি। ওই দিন যখন আমি মিটিং শেষ করে ভালো লাগছিল না, তাই একা রাস্তা দিয়ে বের হয়েছি, তখনই আমায় মারার জন্য ওরা তেড়ে আসে। এক মুহূর্তে ভেবেছিলাম আমি হয়তো আর বাঁচব না, আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু জ্ঞান হারানোর আগে যখন আমি তোমার বুকে এসে পড়ি, তখন মনে হয়েছিল আমার সকল ভালোবাসা মনে হয় তোমার এই বুকের মধ্যেই আমি যেন হারিয়ে গিয়েছিলাম, এক ভালোবাসার মধ্যে। তোমার এই বুকে যেন আমার মায়ের ভালোবাসা লুকিয়ে আছে, আমার বাবার ভালোবাসা লুকিয়ে আছে। তার জন্য বারবার শুধু তোমার কাছেই আসতে চাই। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে হয়তোবা আমি মারা যাব, আর হ্যাঁ, যাওয়ার আগে হয়তোবা আমার সব কিছু তোমাকে দিয়ে যাব। এইসব কি বলছেন আপনি? আপনি এত বড় একজন মানুষ, আমার সাথে কি করে? তার থেকে বড় কথা, আমার জীবনে একটা অতীত আছে, এই অতীতটা আমি ভুলে গিয়ে কী করে পারবো এসব করতে? তোমার প্রতিটা আমি জানি, তারপরও আমি তোমাকে ভালোবাসি। তোমাকে না পেলে আমি সত্যি মরে যাব। মেয়েটার এমন পাগলামো আমাকে বাধ্য করায় ওকে ভালোবাসতে। মেয়েটার মুখ চেপে ধরি, এরপর আমি কান্না চোখে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, একদম এমন ধরনের কথা বলবেন না। মেয়েটার ভালোবাসার কাছে আমি হেরেই গেলাম। আমার জীবনে তো একজন ছিল, ভালোবেসেছিলাম, এখন একজন আমাকে ভালোবাসে। তাকে যদি আমি ফিরিয়ে দিই তাহলে তার মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য থাকবে? তাই আমি ওর কথা মেনে নিলাম। আমাদের বিয়ে হয়। দেখতে দেখতে আমাদের বিয়ের 5 বছর হয়ে গেল। অফিসের মধ্যে বসে আছি, তখনই শ্রাবণী কল করে বলে, আবি, তুমি এখন কোথায় আছো? এই তো আমি অফিসে আসলাম মাত্র। আর হ্যাঁ, কাগজগুলো ব্যাংকে জমা দিতে হবে, তার জন্য অফিসে কাগজগুলো ব্যাংকে নিয়ে যাব ভাবছি। একটু হেড অফিসে আসো তো, একটু সমস্যা হয়েছে। তোমার আবার কিছু হলো নাকি? আমি তাড়াহুড়ো করে গাড়িটা বের করে শ্রাবণীর কাছে গেলাম। ওর কাছে গিয়ে আমি ওর চোখটা আর মুখ ভালো করে দেখতে লাগলাম। তোমার কিছু হয়েছে? কি হলো শ্রাবণী? কথা বলছো না কেন? শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে বলে, আরে পাগল, আমার কিছু হয়নি। তুমি এমন কেন? হ্যাঁ, আমাকে এত ভালোবাসো কেন? তাহলে এইভাবে কল করে এখানে এনেছো কেন? এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কখন বললাম যে তুমি আমাকে ভালো না বাসতে? কথাটা বলেই আবিরের ঠোঁটে একটা কিস করলাম। তখন আবির বলে, তাহলে এইভাবে কল করে এখানে এনেছো কেন? তোমাকে একটু আমাদের রাজশাহীতে যেতে হবে। ওখানে মেন শহরের মধ্যে আমাদের কিছু প্রজেক্ট আছে, ওখানে ওটা শুধু ওদেরকে বুঝিয়ে দিতে হবে। তুমি যাওয়ার পর আমিও যাব, এরপর আমরা ঘোরাঘুরি করব। এখানে কাজগুলো আমি বুঝিয়ে দিয়ে আসি। আচ্ছা, তাহলে আমি আজকে রওনা দিই। ফাইলগুলো নিয়ে আমি রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। 3 ঘন্টা পর আমি ওখানে গিয়ে পৌঁছালাম। এরপর একটা 5 স্টার হোটেলে ওঠা হয়। স্যার, এখানে সব কিছু আছে, আপনি শুধু সবাইকে বুঝিয়ে দিলেই হবে। বিকেলে গেলে আশা করি ভালো হয়। আপনি এখন বিশ্রাম নিন, অনেকক্ষণ ধরে আপনি জার্নি করেছেন। আচ্ছা, তুমি যাও। ঈশান চলে যায়। আমি জানালার দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলি, কারণ এটা আমার চেনা জানা একটা জায়গা। আপনারা ঠিক ধরেছেন, হ্যাঁ, এখানেই তো আমার বাড়ি, আমার মামার বাড়ি, যেখানে আমি ভালোবেসেছিলাম নীলাকে। কিন্তু আমার ভালোবাসার কোনো মূল্যই দিল না নীলা। দেখো নীলা, এখন আমি আর আগের মতো নেই, খ্যাত নেই। এখন অনেক স্মার্ট হয়ে গেছি, এখন কত সুদর্শন হয়ে গেছি। এখন আমাকে দেখলে কোনো তামিল সিনেমার নায়কের থেকে কম মনে হয় না। একটা নিঃশ্বাস ফেলে আমি বিছানায় বসে পড়লাম। যেহেতু এখানে এসেছি তাই নিজের ফেভারিট আচার খাবো, এটা ভেবে আমি নিচে নামলাম। নিচে যেই না নামলাম আর তখনই আচারের দোকানে যাব, তখনই দেখলাম রাস্তার ওই পাশে ওই আচারের দোকানে একটা মেয়ে ঠিক আমার মতো। যখন আমি ছোটোবেলায় আচার খেতাম, ওইভাবে একটা পিচ্ছি মেয়ে ঠিক আমার মতোই আচার খাচ্ছে। মেয়েটাকে দেখে কেমন জানি না আমার মনের মধ্যে একটা শব্দ হলো, ব্যথা অনুভূতি লাগলো, যেন কোনো আমার এক পরিচিত মানুষ।
কী জন্য এটা মনে হতে যাবে তা উড়িয়ে দিলাম আমি। তখনই দেখলাম মেয়েটা রাস্তা পার হতে পারছে না, আর হঠাৎ করে একটা ট্রাক মেয়েটার দিকে আসতে লাগলো। আমি দৌড়ে মেয়েটাকে টান দিয়ে ওখান থেকে নিয়ে আসলাম। আমার হাত কেটে যায়, রক্ত বের হচ্ছে। তখনই পিচ্ছি মেয়েটা আমার এমন অবস্থা দেখে বলে ওঠে, আলে আঙ্কেল, তোমার তো হাত কাটা গেছে। মেয়েটা আমার হাতের দিকে তাকিয়ে কথাটা বলল। ওটা ঠিক আছে। আমি সামনে গিয়ে হসপিটালে কথাটা বলছিলাম, তখনই মেয়েটা আমার মুখের দিকে তাকায়। আমার দিকে তাকিয়ে মেয়েটা আমাকে জড়িয়ে ধরে আর চিৎকার করে বলে ওঠে, পাপাই, তুমি কথাই দিলা তোমালে কত করতে। আমি জানো তুমি হসপিটালে যাবে, মানে তুমি আম্মুর তাতে আতো। আম্মু তো ওই হসপিটালে অনেক বড় ডাক্তার, ওখানে আম্মু আছে। তুমি জানো না, তোমার তাতে তো ভাবছিলাম কথা বলবো না, কারণ তুমি আমাকে আর আম্মুকে ঠেলে চলে গিয়েছো। আমাকে কত ছেলে মেয়েরা অনেক কথা বলে, কারণ কারণ আমার নাকি বাবা নেই। আমার বাবা নাকি আমাকে স্কুল থেকে নিয়ে যায় না। তুমি অনেক পচা বাবাই। মেয়েটা জড়িয়ে ধরে যেন মনে একটা প্রশান্তি লাগলো। মেয়েটা কি বলছে মাথায় তো কিছুই ঢুকছে না। মনে হলো ছোট বাচ্চা কি বলছে কিছুই বুঝে উঠতে পারছি না। সামনে দেখলাম একটা হসপিটাল। মেয়েটা আমার হাতটা ধরে নিজেই হসপিটালের ভিতর নিয়ে যায়। এরপর আমাকে একটা বেঞ্চে বসিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে, মাম্মা মাম্মা, কোথায় দেখো, আপুর হাত কেটে গেছে। জরুরি একটা রোগের অপারেশনের জন্য আমি ময়নাকে বাইরে রেখে অপারেশনে যাই। অপারেশন শেষ করে দেখি ময়না নেই। একজন বলল রাস্তার ওই পারে গিয়েছে। আমি যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো আমার, কারণ পৃথিবীতে বেঁচে থাকার মতো একমাত্র আমার মেয়ে ছাড়া আর কেউ নেই। রাস্তার পুরো পাগলের মতো খুঁজলাম কান্না করতে করতে। যখন হাসপাতালে আসলাম, ওর কথা শুনে ওকে জড়িয়ে ধরলাম। তখনই ময়না বলে ওঠে, দেখো আপু, আমাকে সুপার হিরো মতো বাঁচিয়েছে অ্যাক্সিডেন্ট থেকে। আপুর হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে। যাও এখনই ট্রিটমেন্ট করো, আপুর রক্ত বের হচ্ছে অনেক। সামনে বেঞ্চে বসে থাকা একটা ছেলে ওপার হয়ে তাকিয়ে আছে আর রক্ত বের হচ্ছে। আমি নারীদেরকে বলে সব কিছু নিয়ে আসি। এরপর আমি ছেলেটার হাতটা ওয়াশ করতে লাগলাম আর ব্যান্ডেজ করে দিচ্ছি। তখনই দেখলাম পেছন থেকে কেউ একজন মাটিতে হাঁটু কেড়ে বসে আমার ব্যান্ডেজ করে দিচ্ছে কাটা অংশে। মেয়েটার লম্বা চুলের কারণে মুখ ঢেকে আছে, ভালোভাবে তাকিয়ে দেখিনি। হয়তোবা মেয়েটাও আমাকে দেখেনি। মেয়েটা মনে হয় পিচ্ছিটার আম্মু হবে, আর এই হসপিটালের অনেক বড় ডাক্তার হতে পারে। আমি ওইদিকে আচারের দোকানে তাকিয়ে আছি। তখনই মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয়তোবা আমার মেয়েকে বাঁচাতে গিয়ে আপনার এমন অবস্থা হয়েছে। আমি আসলে অনেক দুঃখিত। আমি আসলে জরুরি একটা অপারেশনে চলে গিয়েছিলাম। মেয়েটার দিকে তাকাতেই আমি থমকে দাঁড়ালাম। আমি যেন আসমান থেকে পড়ে গেলাম। আশেপাশে যেন সব কিছু একদম টাইমলাইনের মতো দাঁড়িয়ে গেল। আমি যেন ওর দিকে তাকিয়ে রইলাম। ছেলেটা আমার দিকে তাকাতেই আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমার বুকটা যেন ধকধক করতে শুরু করলো, কারণ লোকটা যে আমার খুবই চেনা একজন মানুষ। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে মানুষটা যে অপরিচিত কেউ না। হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে আছে নীলা। আম্মু বলছিলাম না, এটা আমার বাবাই। আমি দেখেছি ছবির মধ্যে, তুমি রোজ পাপার জন্য কান্না করো। তোমার জন্য আম্মু প্রতিদিন কান্না করে। তুমি আসো না কেন? মেয়েটার কথা কিছুই বুঝলাম না। মেয়েটা আমাকে আব্বু ডাকছে কেন? এটা নীলার মেয়ে, আমাকে কেন আব্বু ডাকছে? তখনই আমার পিছু করে ঈশান চলে আসে। স্যার, কোনো সমস্যা হয়েছে? না, কিছু না, আমি চলে যাব। তখনই আমার পায়ের নিচে লুটিয়ে পড়ে নীলা আর কান্না করতে লাগলো। প্লিজ আমাকে এভাবে তুমি ছেড়ে চলে যেও না। আমি তোমাকে কোথাও এমন নেই যে আমি তোমাকে খুঁজিনি। সব কিছু নিস্তব্ধ। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। চোখ দিয়ে দুপোটা পানি পড়লো। এর মধ্যে আমার মামা মামি দুজন চলে আসে। তারা আমাকে অন্য পাশে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে ওঠে, আবির তোমাকে কি বলবো, আমি জানি সম্পূর্ণ দোষ আমার আমার জন্য এমন কিছু হয়েছে। তুমি তোমার ছোট্ট বাচ্চাটার কথা একবার ভাবো, কতটা কষ্ট পেয়েছে তোমার এমন সিদ্ধান্তে। তখন মামা আমাকে সব কিছু খুলে বলে। এরপর বুঝতে পারি আসলে আমার ভুলটা নিজেরই হয়েছে। ময়না আমার নিজেরই মেয়ে। আমার ওকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। এর মধ্যে শ্রাবণী চলে আসে। আবু, তুমি ময়নাকে নিয়ে বাইরে যাও, আমার আবিরের সাথে কথা আছে।
আমরা তিনজন একটা রুমে, আমি, শ্রাবণী আর নীলা। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমাকে একটা সুযোগ দিলে না? তুমি যদি শ্রাবণীর সাথে শুতে থাকতে পারো সমস্যা নেই, কিন্তু প্লিজ আমার মেয়েটাকে বাবার পরিচয় দিয়ে বঞ্চিত করো না। না না, এটা কি বলছেন আপনি? আপনি বরঞ্চ অনেক কষ্ট করেছেন। আমার এখানে আসাটা উচিত হয়নি, বরঞ্চ আমার এখান থেকে চলে যাওয়াটাই প্রয়োজন। হাজারটা কষ্ট করে হলো আমি সব কিছু মেনে নিব। আমি আবিরকে আপনার হাতে তুলে দিলাম, আপনি আবিরকে নিয়ে যান, আমি চললাম। তোমরা পেয়েছোটা কি? হ্যাঁ, যে যার মতো বলছো, আমার কিছু বলতে দেবে না? এরপর আমি বের হয়ে সবার উদ্দেশ্যে বললাম, আপনাদের কারো যদি আপত্তি না থাকে তাহলে আমি শ্রাবণী আর নীলাকে দুজনকেই আবার পুনরায় বিয়ে করতে চাই। আমার কথায় সবাই খুশি হলো এবং কি রাজি হলো। দেখলাম শ্রাবণী আর নীলা তারা দুজন অনেক খুশি হলো। আমার বাবা চলে এসেছে, এখন আমাকে আর কেউ কিছু বলতে পারবে না। আমার বাবা এখন সবাইকে মেরে দিবে। আমাদের আবারও পুনরায় বিয়ে হয়। এখন আমার দুই বউ বসে আছে বাসর ঘরের সামনে। আমি দুই বউয়ের সামনে দাঁড়িয়ে আছি। দুই অত্যাচারী বউয়ের আদরে তো আমার যেন মন চাইতেছে না। তারপরে কি করব, কারণ রোমান্টিক বউ আমার, না গেলে আবার ধইরা নিয়ে যাব। রুমের ভিতরে প্রবেশ করতেই ওরা দুজন আমার সামনে আসে, আমাকে সালাম করে, এরপর দুজন জড়িয়ে ধরে আর খাটে বসিয়ে দেয়। তুমি এভাবে চুপ করে আছো যে, কিছু বলছো না? কি বলবো, আমার দুইটা সিনিয়র বউ, কিন্তু একটাও দেখি আমাকে আদর করে না। আমি পিচ্ছি একটা ছেলে, তো আমাকে একটু আদর বলে কি হয়? ওমা, তাই নাকি? আচ্ছা নীলা আপু, চলো আমাদের পিচ্ছি জামাই থাকে একটু ভালোবাসা শিখাইয়া দিই। ঠিক বলেছো শ্রাবণী, চলো আজকে ওকে দেখাবো যে ভালোবাসা কাকে বলে। কি আর বলবো, ওরা দুজন আমার সাথে টি-20 ম্যাচ খেলা শুরু করলো। আপনারা না হয় ইতিহাসের পাতায় লিখে রাখুন যে দুই বইয়ের সাথে বাসর ঘরে টি-20 ম্যাচ। আমি একটা টিম বানিয়ে ফেললাম। কষ্টের পর সুখ আসে, এটাই বাস্তব। তাই শেষ ভালো যার, সব ভালো তার। গল্পটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।